তো আসেন, তো মিডিয়াম অফ আর্ট একটা হলো মাধ্যম, মিডিয়াম মাধ্যম, মানে এই বিষয়টা ক্লাস শেষে আলোচনা করি, ঠিক আছে? তা নাহলে ক্লাসের সাবজেক্ট আমি উল্লেখ মানে ওই করতে পারবো না। মানে আমাদের বিষয়বস্তু হলো, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো মাধ্যম, আমরা কি কি মাধ্যমে ছবি আঁকতে পারি, ঠিক আছে? আর সেইগুলো আঁকতে গেলে উপকরণ কি কি লাগে এবং সেটা আমি কি কি ভাবে করতে পারি, করণ কৌশল। তো আমরা ছবি আঁকতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? ড্রয়িং করতে হয়। মাধ্যমের মধ্যে সেটা হলো, প্রথমে আমরা কি করব? ড্রয়িং করতে হয় আমাদের, ড্রয়িং। তা ড্রয়িংটা কি? ড্রয়িংটা হচ্ছে আমাদের কল্পিত, মানে যেটা কল্পনা করি কিংবা সামনে যে বিষয়বস্তুগুলো থাকে সেইগুলো অঙ্কিত রূপায়নে আমরা যে সর্বপ্রথম পরিকল্পিত এবং আহ, সরল যে দাগ আমরা কাগজে বা চিত্রপটে দিয়ে থাকি সেটাই হলো ড্রয়িং। কথা বোঝা গেছে? আমাদের কল্পিত মানে কল্পনা যেটা করি সেটা, বা সামনে আমাদের সামনে যে কোনো বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তুকে অঙ্কন রূপায়নে, অঙ্কন রূপায়নে রূপ দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম যে পরিকল্পিত সরল রেখা বা মানে পরিকল্পিত যে রেখাগুলো দেওয়া হয় সেটা হলো ড্রয়িং। আমি প্রথম দিন অনেক কিছু আলোচনা করেছিলাম কিন্তু এরকম সংজ্ঞা আকারে বলি নাই, সেইগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ। হুম। হুম। ভুল হতেই পারে, ঠিক আছে? এটা হলো সংজ্ঞা আকারে যে আমরা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম সেটা যখন আমরা লিখতে যাব তখন এভাবে লিখতে হবে। আমরা জানি এই যেটা লিখলাম এটা কিন্তু জানি, কিন্তু সেটা আমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। ব্যবহার করি যে কোনো রেখা বা সরল রেখা বা যে কোনো রেখা, রেখা তো যে কোনো কিছু হতে পারে, সরল রেখা হতে পারে, বক্র রেখা হতে পারে, তাই না? এরকম।
হ্যাঁ, রেখা বলা যায়, কিন্তু বইতে যেভাবে পাওয়া যায় সেভাবে তো লিখতে হবে না, নিজের মতো করে লিখলে হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এ পর্যন্ত হয়েছে সবার? কথা না বলে লিখে ফেলেন দ্রুত। তো মাধ্যমের মধ্যে দেখা যাচ্ছে যেটা ড্রয়িং গেল, ড্রয়িং করতে গেলে দেখা যাচ্ছে আমি যেটা বলেছিলাম যে পার্সপেক্টিভ, মনে আছে সবার? ড্রয়িং এর পরে যেটা আমাদের মানে আঁকতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত। হ্যাঁ, পরিপ্রেক্ষিত। তো পার্সপেক্টিভটা কি? আমাদের দৃষ্টিক্রিয়ার দৃষ্টিক্রিয়ার যে কৌশলের মাধ্যমে আমরা কাছের জিনিস ও দূরের জিনিস এর মধ্যে আকার আকৃতির যে তারতম্য লক্ষ্য করি সেটা হলো পরিপ্রেক্ষিত। হ্যাঁ, দৃষ্টিক্রিয়ার। যেটা আমি প্র্যাকটিক্যালি এঁকে দেখেছিলাম সেটা যদি আমি সংজ্ঞাকারে বলতে যাই তাহলে এখন এভাবে বলবে যে দৃষ্টিক্রিয়ার যে কৌশলের কারণে আমরা কাছের জিনিস ও দূরের জিনিসের মধ্যকার আকার আকৃতির মধ্যে যে তারতম্য বা পার্থক্য দেখা যায় তাকে পরিপ্রেক্ষিত বলে। পরিপ্রেক্ষিতের তো কোনো ছোট বাংলা নেই, ঠিক আছে? যে আমার নাম দেখা যাচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এটা তো একটা নাম, নাউন, তাই না? এটা তো আর ছোট করার কিছু নেই, ছোট করলে তার সে থাকলো না। এরকম পরিপ্রেক্ষিত শব্দটা এরকম, ঠিক আছে? তাহলে এটা বুঝতে কি অসুবিধা পরীক্ষায় হচ্ছে কি? তাহলে এটা কি পরীক্ষায় আসবে? এই যে পরিপ্রেক্ষিতের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে।
পরিপ্রেক্ষিতে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়। ভ্যানিশিং পয়েন্ট, লেভেল, আই লেভেল। তো ভ্যানিশিং পয়েন্ট বলতে যেটা বলেছিলাম মনে আছে কি, যে দেখা যাচ্ছে একটা বস্তু প্রথমে যেমনটা থাকে, দেখা যাচ্ছে নর্মালি আমি একটা ঘরের কথাই বলি, দেখা যাচ্ছে ঘরটা এমন দেখতে, এরকম যদি পাশাপাশি যদি হাজারটা ঘর আঁকতে থাকি, ধীরে ধীরে তো ছোটই হবে, তাই না? মানে পরিপ্রেক্ষিত কি বলে, মানে কাছে যেটা সেটা যত দূরে যাবে তখন ছোট হতে হতে থাকবে। এটা হলো ভ্যানিশিং পয়েন্ট। যে যদি একটা যদি কি হয়, রেল লাইন হয় বা রেলগাড়ি, রেল লাইনই বোঝায়। আমি যদি এ পাশ থেকে দেখি, বাম পাশ থেকে দেখতে শুরু করি, ডান দিকে যাই, একটা পর্যায়ে তো এরকমই দেখায়, আসলে কি এরকম ছোট হয়ে যায়? যায় না, ছোট হয়ে যায় না, কিন্তু আমরা দেখি। আমি এ পাশ দিয়ে যখন দেখবো তখন দেখা যাচ্ছে দূরে যখন যাবে তখন দেখতে দেখতে ছোট হতে থাকবে। তাহলে এইটা আই লেভেল, এখান থেকে আমি যখন শুরু করব যেখানে যে শেষ হবে একটা সময় তো আর মানে দেখাই যাবে না, সেটা হলো ভ্যানিশিং পয়েন্ট। ঠিক আছে, এরপর হলো আই লেভেল। সংজ্ঞাটা তো আগেই বললাম, এটার মানে ওই বিষয়ের পরিপ্রেক্ষিতে দুইটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে পরিপ্রেক্ষিত আমরা আঁকার ক্ষেত্রে কেন ব্যবহার করব। ঠিক আছে, আমি যেটা আঁকলাম, এই যে এটা আঁকলাম, তাই না? আঁকার সময় আমি যার কাছে যেটা কাছে সেটা বড় এবং যেটা দূরে সেটা ছোট। আমি এটা কেন কেন ব্যবহার করলাম? এটা তো আঁকার বিষয়, মাধ্যমটা হলো এটা। কেন এটা ব্যবহার করলাম, এটা হলো আঁকার বিষয়ে ভিতরে যে পরিপ্রেক্ষিত যে ব্যাপারটা আছে সেইটাই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। ঠিক আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে মনে রাখার জন্য আঁকতে পারেন। আমি মনে হয় বোঝাতে পারতেছি না যে পরিপ্রেক্ষিতটা কি। ঠিক আছে, এইটার হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটো, কেন আমরা আঁকার মধ্যে এই পরিপ্রেক্ষিতটা রাখবো, আই লেভেলটা। এবার এই যে ভ্যানিশিং পয়েন্টটা তো এইভাবেই শুরু হয়, যখন আমি কোনো কিছু আঁকতে যাব তখন আমার যদি এইটা মাথায় না থাকে তাহলে তো আমি রেল লাইন তাহলে তো এরকম সমান করে আঁকবো, এরকম করে আঁকবো, তাহলে এটা কি মনে হবে রেল লাইন? এটা মনে হবে তখন মনে হবে বেড়া, তাই না? এরকম রেল লাইন তো এরকমই দুধারে সমান, কিন্তু এইটা দেখতে বেড়ার মতো লাগতেছে, কিন্তু এটা কিন্তু আমি সহজেই কিন্তু ওই রেল লাইনের পাটির মতো বোঝাতে পারবো। এটার ভ্যানিশিং পয়েন্ট আছে বলে, মানে আঁকতে গেলে এইগুলো বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, কি আপনারা কি বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? এই যে আই লেভেলটা দেখা যাচ্ছে নর্মালি,
এভাবে যদি দেখা হয়, এখান থেকে এইভাবেও আমরা দেখতে পারি। আমাদের চোখটা তো শুধু জায়গায় থাকে, কিন্তু আমার চোখটা নিচের দিকে নিয়ে উপরের দিকে নিয়ে গিয়ে দেখতে পাই তো নাকি? আমি এইভাবে এইভাবে তাকিয়ে এইভাবে, চোখটা তো উপর নিচে দেওয়া লাগে না, লাগে কি? আমি এই জায়গার জিনিস দেখার জন্য আমার চোখটা কি এখানে দেওয়া লাগে? সেই দিকে ঘোরালেই হয়। এটা হলো আই লেভেল। আই লেভেলটা দেখা যাচ্ছে আমি একটা বস্তু দেখাচ্ছে নর্মালি এরকম দেখতে পারি আমি। এটা কি মনে হচ্ছে? গ্লাস অথবা কাপ, চায়ের কাপ, তাই না? আমি যখন এই বরাবর দেখবো তখন এরকম দেখতেছি, যখন একটু নিচের দিকে তাকাবো ওই বস্তুটা ওইখানেই থাকবে। আমরা একটু এরকম দেখবো কিনা? হ্যাঁ, মানে পাত্রের এই উপরের অংশটা দেখা যায় না, মুখের অংশটা, কিন্তু যখন আমি উপর থেকে দেখবো, একটু উপর থেকে দেখবো, তখনই আমার উপরেরটা দেখা যাচ্ছে। আর আরো যদি আমি নিচের থেকে দেখি, সেক্ষেত্রে দেখেন এইটার কমে গেছে না দ্বিতীয়টা? তাহলে আরো যখন নিচ থেকে দেখবো তখন আরো এটা কমবে। হ্যাঁ, আর এই ভিতরের অংশটা আমি দেখতে পাচ্ছি এবং ভিতরে কি আছে সেটাও দেখতে পাচ্ছি। এটা হলো আই লেভেল। এবার যদি আমি উপরের দিকে দেখি, এটা তখন একটু বাঁকা মনে হয়। এটা অবশ্যই এরকম সার্কেল, কিন্তু ওই যখন নিচ থেকে দেখবো তখন এরকম মনে হয়। যখন আরেকটু উপরে উঠে যাবে, তখন এইখান থেকে আমি যখন নিচের দিকে দেখছি উপরের অংশ দেখতে পাচ্ছি, এবং যখন নিচ দিকে দেখছি তখন নিচের অংশ দেখতে পাচ্ছি, কি তাই না? একটা বস্তুর সমান বরাবর যখন এভাবে দেখি, নিচের দিকে গেলে এমন দেখি, উপরের দিকে গেলে এমন দেখি। এটা হলো আই লেভেল। কি বুঝতে অসুবিধা আছে? তো এই যে আই লেভেলটা আবার তিন প্রকার। সাধারণত আই লেভেলটা আমরা মানে বাংলাদেশে যে হিসাবে দেখি, দেখা যাচ্ছে আমাদের গড় উচ্চতা হলো 5 ফিট ধরা হয় আনুমানিক। আমাদের 3.5 ফিটে আছে, 4 ফিটে আছে, 5 ফিট, 6 ফিট, 6.5 ফিট এরকম আছে না? কিন্তু নর্মাল যেটা সেটা হলো 5 ফিট ধরা হয়। তো আই লেভেলটা এরকমই তিন প্রকার বলা যেতে পারে। তিন প্রকার। তো প্রথমটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের সম্মুখে কোনো বস্তু দাঁড়িয়ে দেখি, তখন 5 ফিট বরাবর ধরা হয়। এটা হলো আই লেভেল। হ্যাঁ, এটাতে ইঞ্চি লেগে ফেলেছিলাম। আই লেভেলটা এইভাবে ধরা হয়। একটা মানুষ যখন দাঁড়িয়ে দেখবে তখন 5 ফিট, যখন চেয়ারে বসে দেখবে তখন 3 ফিট, আর যখন ভূমিতে বসে দেখবে তখন হলো 1 থেকে 2 ফিট। কারণ উচ্চতা তো বিভিন্ন রকম হয়। এইটা একটা কমন সাইজ ধরা হয়েছে, কিন্তু চেয়ারের উপরে বসলে ওই 3 ফিটের আশাপাশি আশেপাশে যেটা দেখা যায় সেটা, আর যখন ভূমিতে বসে দেখবে তখন 1 থেকে 2 ফিট একটা মানুষের ক্ষেত্রে। কিন্তু মূলত ভিউ হয় হলো তিনটা। যখন আমরা পাখির চোখে দেখবো, যে ড্রোন ক্যামেরায় আমরা তো বিভিন্ন রকম ভিডিও দেখি, ওটা পাখির চোখে যেমন দেখা যায় তেমন না, সেটা হলো বার্ড ভিউ।
আর যেটা মানুষ যেটা দেখে ওই যে 5 ফিটের মধ্যে, সেটা হলো দেখাচ্ছে নর্মাল, যেটা সেটা নর্মাল ভিউ। স্নেক ভিউ কি মাটির থেকে যদি যেটা দেখা হয় আর কি। এই যে প্রথমে একটা ফেস এঁকে যা দেখাইছিলাম, যেটা নিচ থেকে আমি উপরের দিকে দেখি, স্নেক তো মাটির থেকে দেখে, তাই না? নর্মালি যেমন থাকে, যখন ফনা তোলে ওটা তো নর্মাল না তো সাপের, নর্মাল কি? তো এটা হলো ভিউটা হলো 3 প্রকার। স্নেক কোনটা? ওটা হলো ভিউ, আই ভিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিকে সিকে। তাহলে ড্রয়িং এর পরে পার্সপেক্টিক্যাল, এরপরে হলো কম্পোজিশনের কথা বলেছিলাম, যে গঠন বা সাজানো যেটা। ঠিক আছে, কম্পোজিশন বা গঠন। তা কম্পোজিশনটা কি? দেখা যাচ্ছে কোনো শিল্পকর্ম তখনই পূর্ণতা পায় যখন সুগঠিত ভাবে গঠন প্রয়োগ করে যখন কিছু আঁকা হয়, সেটা হলো কম্পোজিশন। বিবেচ্য মানে যে বিষয়বস্তু আঁকা হয়, সেই যে বিষয়টা থাকে সেটা হলো বিবেচ্য। যে আমি কি আঁকছি, বিবেচ্য বিষয়বস্তুতে রেখা, বিন্দু, তল, ঘনত্ব, আভা, মাত্রা, আভা আভা বলবো, এটা লেখেন তারপরে বলছি। মাত্রা, এছাড়া আরো গুণগত বিষয়বস্তু ব্যবহার করা হয়, এছাড়া আরো গুণগত।
হ্যাঁ, মূল মানে এটিকে শিল্পের মূল রসও বলা হয়ে থাকে, যে এটা বাদ দিলে আর কিছু থাকে না। ঠিক আছে, কারণ গঠনটাই যদি ঠিক না থাকে। তো এই বিষয় যে এই যে বিষয়গুলো বললাম, এগুলো কি সবার কি পরিচিত এই শব্দগুলোর সঙ্গে? যে রেখা, বিন্দু, তল, ঘনত্ব, আভা, মাত্রা, এগুলো কি? তো হ্যাঁ, যদি আমি কোনো কিছু আঁকতে যাই তখন তো অবশ্যই রেখা থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি একটা আহ ঘর আঁকলাম, এটাই তো রেখা। আভাটা হচ্ছে এটা যে আলো ছায়া যেটা থাকে। হ্যাঁ, আলো ছায়া। হ্যাঁ, আলো ছায়া মানে যদি শুধু আলো থাকে আমরা কিন্তু দেখতে পাবো না, আবার শুধু ছায়া থাকলেও দেখতে পাবো না, সেটা অন্ধকারে যাবে। এই অন্ধকারের মধ্যেও আলো থাকে, সেই জন্য সে আমরা ঝাপসা দেখতে পাই। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এটাতে বললাম যে কুয়াশার মধ্যে যখন আমরা দেখি তখন হলো পুরোটা উজ্জ্বল দেখতে পাই না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তখন ওই যে আমাদের দৃষ্টিতে তখন বাধা প্রাপ্তি হয়, যে কুয়াশার যে ছোট ছোট বিন্দু থাকে, রেখা, ওই বিন্দু যেটা থাকে এটাই। আর মাত্রা বলতে দেখা যাচ্ছে আমি একটা ঘর আঁকলাম বা একটা, এইভাবে আমি একটা ঘরে আঁকলাম, দেখা যাচ্ছে একটা এটা থাকলো, আমি শুধু শুধু একটা লাইন দিয়ে রাখলাম এখানে, এটা তো মাত্রা অতিরিক্ত হয়ে গেল। কথা বলে না যে মাত্রা অতিরিক্ত, এটা আমি তো শুধু শুধু কি দিব না, যে কোনো জিনিস একটা মাত্রা আছে। হ্যাঁ, যে মাত্রা, যে একটা নির্দিষ্ট মাত্রা আমাদের আঁকতে গেলে কি আমরা তো গঠনটা শিখছি, যে আমরা আঁকার যে গঠনটা সেটা অবশ্যই পরিকল্পিত ভাবে আমরা রেখা দিই, এবং মাত্রা অতিরিক্ত হবে না, যতটুকু দরকার শুধু ততটুকুই। তো আমি এটা বলেছিলাম, দেখা যাচ্ছে আমি যখন কিছু আঁকতে যাব, যে কম্পোজিশন যে যে ব্যাপারটা, মানে বোঝার ক্ষেত্রে আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে এটা দেখা যাচ্ছে আমার একটা কাগজ বা ক্যানভাস যাই বলি না কেন, চিত্রপট যেটার উপর আঁকা হয় সেটা হলো চিত্রপট, সেটা কাগজ হতে পারে, ক্যানভাস হতে পারে। তো আমি একটা দেখা যাচ্ছে একটা ডিমই আঁকবো। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এইখানে না আঁকে এইখানে আঁকলাম, তখন কেমন লাগবে? এখানে তো ফাঁকা পড়ে থাকবে, যে একটা পেজে আমার একটা ডিমই আঁকতে বলা হলো, তখন আমি এইখানে আঁকলাম, তাহলে এটা কি কম্পোজিশন ঠিক থাকলো? না। আমি এমন ভাবে আঁকবো যে আমার উপর নিচ জায়গা থাকবে, ডান পাশে বাম পাশে জায়গা থাকবে। এটা তো একটা তলা আছে, তল, এই যে এখানে একটা তল থাকে না, এটা যদি ডিম হয়, এটা কি নিচের তলের অংশ, এটা হলো রেখা। এরপরে দেখা যাচ্ছে যে আলো ছায়ার জন্য এই যে আভাটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। যে নর্মালি আমি একটা গাছের কথাই বলি, যখন আমি একটা গাছ আঁকবো, আমি পাতার গ্রুপ এভাবে দিতে পারি, তখন আমাকে এখানে বক্ররেখা, অনেক বিন্দু, এভাবে মনে আছে না, রিয়ালিস্টিক করতে গেলে, বাস্তববাদী করতে গেলে এখানে একটা বিন্দু ব্যবহার করা হচ্ছে বড় ধরনের, এভাবে এভাবে থাকতে পারে আলো ছায়া। আমি যদি এক পাশে যদি ডার্ক করে দিই, এটাকে এলো স্কেচ বলে। এ পাশে আমি ডার্ক করলাম, এ পাশে যদি লাইট ধরি, বেশি রোদ্দুর পড়ার কারণে আমাকে এরকম ছোট ছোট বিন্দু দিতে হচ্ছে, কিন্তু যেখানে ছায়া পড়বে সেখানে কিন্তু ঠিকই আলো ছায়াটার মাত্রা ঠিক থাকবে, সেখানে আমি পুরো একটা পাতা দেখতে পাবো। কিন্তু যেখানে বেশি রোদ্দুর পড়বে সেখানে কিন্তু ঝলসে যাবে, যে মাত্রাটা ঠিক নাই, এই কারণে তখন আমাকে এরকম দেখতে হবে। আর যেখানে মাত্রাটা ঠিক থাকবে সেখানে আমি পুরো একটা পাতা দেখতে পাবো। কি তাই তো? আমাদের সংজ্ঞা তো তাই বলে। কি বুঝতে পারছেন তো সবাই? এই যে এই পাশ দিয়ে যদি আমি লাইট ধরি, এটা সূর্য দেখা ধরলাম, এটা এখান থেকে কিরণ ছড়াচ্ছে বা সূর্যের রশ্মি এদিক থেকে আসছে। তো যেখানে মাত্রা ঠিক থাকবে না, যে মাত্রা বললাম, যে গঠনের যে মাত্রাটা যখন আমি আঁকার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, যেখানে রোদ্দুর পড়বে, যেখানে রোদ্দুরের অংশটা বেশি
ছায়ের পরিমাণটা কম, তখন সেখানে কি হয়, ঝলসে যায়, আমরা নির্দিষ্ট কালার দেখতে পাই না, পাই কি পাই না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে বেশি লাইট পড়ছে সেখানে আমরা ওই ঝলসে যাচ্ছে, ওই অল্প দেখতে পাচ্ছি। আর যেখানে মাত্রাটা ঠিক আছে, আলো ছায়ার উপস্থিতিটা যতটুকু দরকার ততটুকুই থাকে, তখন আমি পুরো একটা পাতা দেখতে পাই বা ডাল দেখতে পাই বা যে গাছের অংশ দেখতে পাই। কিন্তু যখন মাত্রা অতিরিক্ত আলো থাকবে সেখানে অবশ্যই ঝলসে যাবে, এরকমও থাকতে পারে। এরকম মানে আকার ক্ষেত্রটা এরকম, এইখানে কি এই এই যে দেখা যাচ্ছে না, তার মানে কি এখানে গাছ নেই? আমরা ওই এটা কিন্তু দেখতে পাই, ঠিক আছে, আমরা ভুল দেখি, এটা হচ্ছে ব্যাপার। এরপর গঠনের পর এগুলো করলাম, দেখা যাচ্ছে ড্রয়িং হলো, পার্সপেক্টিভ হলো, গঠন হয়ে গেল। এরপরে কি আসে, কালার দিয়ে আমরা একটা দৃশ্য দেখা যাচ্ছে পূর্ণতার রূপ দিতে পারি। মানে আঁকলাম প্রথমে, তারপরে পার্সপেক্টিভ ঠিক ঠিক থাকলো, তারপর গঠন ঠিক থাকলো, তারপর তো আমরা রঙে যাবো, আগে তো রং করবো না। তো রঙের ভিতরে হলো মৌলিক কালার আছে। হ্যাঁ, মৌলিক কালার, প্রাথমিক পর্যায়ে যে কালারটা থাকে সেটা হলো মৌলিক কালার, যে রংটা ভাঙলে অন্য কোনো রং পাওয়া যায় না। হ্যাঁ, প্রাথমিক কালার, প্রাথমিক বা মৌলিক কালার। যে হ্যাঁ, আমরা কি বলি যে আমরা দোকানে যেহেতু বলি একটা এই কাপড়ের কালার উঠবে না, তো বলি না যে রং উঠবে না। মানে বলার ক্ষেত্রে অনেক সময় ভুল হতে পারে, মানে ভুল মানে মানে একটা হয়তো মানে কালারের রঙের পরিবর্তে আমি কালার বলছি। আচ্ছা, যে যে রংকে ভাঙলে, মানে রাসায়নিক রং তো একটা রাসায়নিক একটা জিনিস, তাই না? এই রংকে যদি আমরা মানে ভাঙি, ভাঙলে অন্য কোনো রং পাওয়া যায় না। লাইভ কিছুক্ষণ পরে শেষ হয়ে গেলে আমরা আবার লাইভে আসবো। ঠিক আছে, যে মৌলিক রংটা কি তাহলে, যে রংটাকে ভাঙলে হ্যাঁ অন্য কোনো রং পাওয়া যায় না, সেই রংগুলো কি জানেন? না, সাদা নয়, লাল, নীল ও হলুদ, এটা হলো মৌলিক রং আমাদের। এই রংগুলো ভেঙে, এই রংগুলো ভেঙে আমরা অন্য রংগুলো পাই। ওই যে সাদা বলেন, কালো বলেন, আমি বলবো বিস্তারিত যে সাদা রংটা কিভাবে হয়। আর কতক্ষণ সময় আছে? তা নতুন করে আবার কানেকশন দিন তাহলে। তাহলে এই যে রংগুলো, এগুলোকে আমরা মৌলিক রং বলতে পারবো? এইগুলো কিন্তু মৌলিক রং না, এটা হলো প্রাথমিক না, এটা হলো সেকেন্ডারি কালার বলে এটা। মানে এইটা সবুজ কালার যদি ভাঙা হয়, যদি বিক্রিয়া করা হয়, তাহলে আমরা কি পাবো, লাল আর হলুদ পাবো। ঠিক আছে,
হ্যাঁ, সবুজ সবুজ কালারটা, এবং নীল কমলাটা যদি ভাঙায় তাহলে কি লাল আর হলুদ পাবো। তাহলে বেগুনি কমলা সবুজ এটা হলো সেকেন্ডারি কালার। যদি প্রশ্ন আসে যে কালার প্যালেট বা কালারের যে আহ, চক্র আছে সেটা নিয়ে আলোচনা করেন, তাহলে সেক্ষেত্রে হবে কি এরকম একটা চিত্র এঁকে আপনি করতে পারেন, সে কিংবা বিশদে সেটা আলোচনা করতে পারেন। কিন্তু একটা চিত্র এঁকে আমি যতটা সহজে আমি বোঝাতে পারলাম, লিখলে কিন্তু আমার সময় লাগবে বেশি বোঝাতেও। হ্যাঁ, যে এইটা থেকে এটা, এই দুইটা থেকে এটা, এই দুইটা থেকে এটা, এবং এই সবগুলো এই যে 6টা কালার যদি সংমিশ্রণে আসা হয় সঠিকভাবে সমান পরিমাণে, ওই যে মাত্রা, তখনই সাদা রং হবে। হ্যাঁ, সমান পরিমাণে যদি আমি লাল নীল বিক্রিয়া করাতে পারি, সেটা কি আমাদের হাতে কি করা সম্ভব? হ্যাঁ, মেশিনের মাধ্যমে মাপ একদম নিশ্চিত করে এই যে সঠিক মাত্রাটা দেওয়ার পরে সেটা হলো আমাদের সাদা রং হবে। যে কালার প্যালেট সরি কালার চক্র যেটা, সে বিষয়ে আলোচনা করেন, তাহলে এই ক্ষেত্রটা দেখা যাচ্ছে আমার 3 মার্কের জন্য। আমি 3 মার্কের জন্য তো আমি 3 পৃষ্ঠা লিখবো না, লিখবো কি? তাহলে অন্য অন্য কোশ্চেনের আমি অ্যান্সার করতে পারবো না সময়ের অভাবে। তাহলে এটা কি বুঝতে পারছেন? এই যে এটা হলো, এই যে কালার গুলো, এটা হলো সেকেন্ডারি কালার, এই প্রথম এটা হলো প্রাথমিক কালার, এই 3টা, এরপর হলো সেকেন্ডারি কালার। ওই যে মানে প্রাথমিক এবং দ্বিতীয় দুই ভাবে ভাগ করা হয়, এটা তার পরের গুলো হলো সেকেন্ডারি কালার। এটা 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 আর এটা সেকেন্ডারি কালার, আর এগুলো হলো মৌলিক কালার। কোনটা? হ্যাঁ, এটা সেকেন্ডারি কালারের মধ্যে পড়ে। হ্যাঁ, মানে মৌলিক কালার হলো 3টা, আর বাদ বাকি সব হলো সেকেন্ডারি কালার। এটা কি বুঝতে পারছেন? মনে করেন এতটা সাদাটা আমি আলোচনা না করলেও পারতাম, কিন্তু এর ভিতরে কেউ একজন উল্লেখ করছেন যে সাদা রংটা, সেই জন্য বললাম যে এইগুলো যদি সবগুলো মাত্রা ঠিক রেখে যদি মিশ্রণ করা হয় তাহলে আমরা সাদা রংটা পাবো। মনে হচ্ছে যে এই যে লাল বেগুনি নীল সবুজ হলুদ কমলা একসঙ্গে মিক্স করলে কেন কিভাবে সাদা হবে? এটা হলো রাসায়নিক বিক্রিয়া, আমরা ও নিয়ে অত মাথা ঘামাবো না। এমনও কিছু ইয়ে আছে যে সালফার সালফার যদি পানির সঙ্গে মেশানো হয়, দেখা যাচ্ছে এতটুকু পানি আছে, সালফার দিলাম 1 বিন্দু, সেটা এমন পরিমাণ দেখাবে দেখা যাচ্ছে বোর্ডে ধরবে না, এরকম হয় না? সালফার সম্পর্কে কি কারো ধারণা আছে? আমরা কিছু কিছু সময় ম্যাজিশিয়ানরা খেলা দেখায়, দেখা যাচ্ছে আমি একটা কলসির ভিতরে 1 গ্লাস পানি ঢাললাম, কিন্তু সেটা ঢালছে তো ঢালছে, শেষ হচ্ছে না কেন? ওই যে সালফার এবং পানির বিক্রিয়া হচ্ছে এর ভিতরে, এই কারণে পানি শেষ হচ্ছে না, মানে পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। তো এই রাসায়নিক বিক্রিয়াটা ওইরকমই, যে কেন সেটা বিক্রিয়া জানে, আমরা অত বিশদে জানতে যাব না। এই যে এগুলো বিক্রিয়া করলে এই 6টা কালার যদি সঠিকভাবে ও সঠিক মাত্রা দিয়ে যদি বিক্রিয়া করানো হয়, তখনই আমি সাদা রংটা পাবো। তো এটা হলো মিডিয়াম অফ আর্ট, এটা হলো মাধ্যম মাধ্যম শেখালাম, তাই না? এইগুলো ব্যবহার করে আমরা কি কি আঁকতে পারি, দেখা যাচ্ছে জল রং করতে পারি, জল রং, এটা হলো মাধ্যম গেল। এবং এরপর এইগুলো আঁকতে গেলে ম্যাটেরিয়ালস কি কি লাগে, তাই না? জল রং করব আমি। হ্যাঁ, হ্যাঁ, ম্যাটেরিয়ালস লিখে। হ্যাঁ, আগে ধারণা দিচ্ছি, ধীরে ধীরে সবগুলো। ক্যামেল, পেপার হলো আর্ট আর্ট পেপার আছে, কার্ডিস পেপার আছে,
হ্যান্ডমেড পেপার আছে। এখন এখানে দেখাচ্ছে, এখানে তো ফার্স্ট টাইম ক্লিয়ার হচ্ছে এখানে। এখন স্যার যেটা নিতে বলবেন সেটা। হ্যান্ডমেড পেপার কার্ডিস ও জল রঙের জন্য কার্ডিস পেপার এলো বেটার সব থেকে। এই যে আমি তো মাধ্যমটা বললাম, এবং এবার এলো ম্যাটেরিয়ালসে গেছে। একটা মানে ছবি আঁকতে গেলে কি কি লাগে, আমাকে তো প্রোগ্রাম ড্রয়িং করতে হবে না। মানে জল রঙের দেখা যাচ্ছে অনেক দাম, তো সেটার ব্যাপার হচ্ছে যে জায়গাও বেশি লাগে। প্যাস্টেল রঙে করলে মানে মোম রঙে যদি করি সময় কম লাগে, জায়গাও কম লাগে, এটা হচ্ছে ব্যাপার। জল রং আমি যদি অ্যাপ্লাই করি, একটা কালার শুকানোর পর আর একটা মানে লেয়ার ইউজ করতে হয়। হ্যাঁ যাবে, যাবে। এই জল রং এখনই আলোচনা করছি, আপনি যে বিষয়টা জানতে চাইছেন আলোচনা করছি সেটা। যে জল রং করতে গেলে আমাদের কি কি লাগে। হ্যাঁ, এই যে সম্পূরক রং, সম্পূরক বা পরিপূরক সম্পর্কে ধারণা আছে তো নাকি? সম্পূরক বা পরিপূরক, যে একটা রং ব্যবহার না করেও সেটার অভাব মেটানো যায়, সেটাই তো পরিপূরক বা সম্পূরক যেটা বলা হয়। তা জল রং করতে গেলে দেখা যাচ্ছে আমার খরচা বেশি, সময় লাগবে বেশি, জায়গাও বেশি লাগবে, সেক্ষেত্রে আমি প্যাস্টেল কালার করতে পারি, অয়েল প্যাস্টেল যেটা, এরকমই যে সম্পূরক রং। ধীরে ধীরে যাবো আর কি। তা জল রং করতে গেলে আমাদের উপকরণ কি কি লাগে? হয়তো কাগজ লাগবে। হ্যাঁ, কাগজ। প্রথমে তো পেন্সিল, ইরেজার এগুলো তো লাগবে, পেন্সিল তো বাদই দিয়ে দিয়েছি। আমরা রাবার বলবো না। আর যেটাতে পেন্সিল কাটা সেটা হলো এন্ট্রি কাটার বা কাটার। হ্যাঁ, হ্যাঁ হবে। আমি এইগুলো, এগুলো কি লেখা হয়েছে? কাগজ হয়তো আর্ট পেপার হতে পারে। মানে কাগজ বরাবর লিখছে এই কারণে। বোর্ড দেখা যাচ্ছে সাইজও বিভিন্ন রকম হতে পারে। দেখেন ক্লিপ তো ছোট বড় হতে পারে, রং বিভিন্ন রকম হতে পারে, তুলিও বিভিন্ন রকম হতে পারে, এই জন্য ওইগুলো উল্লেখ করে ওটা একটু বিস্তারিত ডান পাশে লিখবো। আর্ট পেপার বা কার্ডিস পেপার। বোর্ড দেখা যাচ্ছে হয়তো ফুল শিট হতে পারে। হ্যাঁ, হ্যান্ডমেড পেপার। মানে এইগুলোই দেখা যাচ্ছে, কিছু কিছু কাগজ আছে যে হাতে তৈরি করা হয়, এগুলো আপনারা দেখবেন যে চাইনিজ কিছু মানে শিল্পী আছে হাতে করে। ঠিক আছে, মানে বাঁশের কুচি দিয়ে বা কাঠের কুচি দিয়ে হাত দিয়ে হাতেই তৈরি করে, এটা ম্যানুয়ালি, মেশিন ব্যবহার করা হয় না, ওইটা হলো হ্যান্ডমেড পেপার। যে হ্যান্ডমেড পেপার কেন বলা হচ্ছে? হ্যাঁ, হাতে করা হচ্ছে, মেশিনে করা হচ্ছে না। নেটে সার্চ দেবেন, আমি যেগুলো বলি, আমি তো বলি যে বাসায় যে একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে আমার কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা। এটা কোয়ার্টার শিট, যে এর মধ্যে যে কোনো একটা সাইজ থাকতে পারে। এখন যদি আমি উল্লেখ করি যে ফুল শিটের আকার কত, অনেক কিছু লেখা যায়।
কিন্তু এটা হলো এর থেকে বাদ দেওয়া যায় না। ক্লিপ দেখা যাচ্ছে বিভিন্ন রকম হতে পারে, ছোট বড় মাঝারি, রঙের মধ্যে হতে পারে অয়েল প্যাস্টেল, হাফ হাফ শিট এবং কোয়ার্টার শিট, মানে এই যে কমা দিয়েছে আমি এটা লিখি নাই আর কি। ওই যে লিখতে লিখতে কথা বলছি তো এই জন্য মানে বাকি পড়ে যাচ্ছে আর কি। আর কোনো বিষয় জানার থাকলে দেখা যাচ্ছে আমি যে বিষয়টা লিখছি সেটা লেখা শেষ হলে যখন এছাড়া আরো অনেক কিছু আছে, আপাতত এগুলো জানলে আছে। তুলি দেখা যাচ্ছে হয়তো, হ্যাঁ অয়েল কালার, এই যে কোনটা, এটা এটা কালার COLOR, অয়েল কালার, অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিমিন কালার। এটা যে অ্যাক্রিলিক, ACRILIC, তুলি আপনার যে প্রয়োজন মতো যে কোনো নাম্বার নিতে পারেন, হয়তো 0 কাল নিতে পারেন, 1 2 3 এরকম নাম্বারিং থাকে, ঠিক আছে। প্রয়োজন মতো যে আপনি কি আঁকছেন এবং প্রয়োজন মতো যে যতটুকু লাগে সেটা। অ্যাক্রেমিন কালার, হ্যাঁ। দেখা যাচ্ছে যেটা অয়েল প্যাস্টেল সেটা সবাই পরিচিত। ওয়াটার কালারটা হলো ওয়াটার দিয়ে মানে পানি দিয়ে গুলে তারপর রাখতে হয়, যেটা অয়েল সেটা হলো অয়েল দিয়ে মিশ্রণ করতে হয়। সেটা হলো যে কোনো তেলই ব্যবহার করা যায়, কিন্তু তিসি নামে একটা তেল আছে, তিসির তেল, এইটা ব্যবহার করে অয়েল কালারটা করা হয়। এটাও পানি দিয়ে করা যায়। অ্যাক্রিমিন কালার, এই অ্যাক্রিলিক কালার, অ্যাক্রিমিন কালার সেম এটাই। এই যে আমরা বিভিন্ন হাতের কাজ যেগুলো পাই, যে বাটিকের যে কাজগুলো বা শাড়িতে হাতের কাজ, এগুলো হলো অ্যাক্রিমিন কালার দিয়ে করা হয় বেশিরভাগ। হ্যাঁ, না, এগুলো মাধ্যমটা শেখানো হচ্ছে যে কি কি মাধ্যমে আঁকানো হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি অ্যাক্রিমিন কালার আমি কাগজে শিখিয়ে দিলাম, বা কিভাবে আঁকতে হয় সেটা তো কাপড়ে আপনি ব্যবহার করতে পারবেন। সবকিছু আমি যেটা বলি, দেখা যাচ্ছে আমি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি এর ভিতরে যদি আপনি কথা বলেন তাহলে আমি ক্লাসটা শেষ করতে পারবো না। ক্লাস শেষ করলে সবই তো নোট করছেন, এই বিষয়ে প্রশ্ন করবেন আলাদা করে। কোনটা? হ্যাঁ, এই যে পেন্সিল, ইরেজার, এন্ট্রি কাটার, এগুলো তো আলাদা করে লিখছি, ওগুলো তো হলেই হয়, কিন্তু এগুলোর কিন্তু প্রকার ভেদ আছে, এই কারণে আমি এটার ডান পাশে বিস্তারিত লিখছি। না মানে প্রয়োজন মতো আমি কথা বলেছি কিন্তু হয়তো শোনেননি। মানে আপনি যখন আঁকছেন আপনার কেমন কয় নাম্বার তুলি প্রয়োজন, কেউ একটা খাবার খাচ্ছে, আমি কয় কামড়ে খাবো সেটা তো বলা যায় না, যাবে। যার মুখটা একটু বড় সে হয়তো 1 কামড়ে খাবে, যার মুখ ছোট সে হয়তো কয়েক কামড়ে খাবে, এরকম তুলিটা প্রয়োজন মতো যেমনটা প্রয়োজন। আপনি কয় পায়ে হেঁটে ওই তালা হলো বাস স্ট্যান্ডে যাবেন সেটা তো আমি বলতে পারি না, কিন্তু হেঁটে যাবেন হয়তো বলতে পারি যে এইভাবে হেঁটে যাবেন, কিন্তু কয় পায়ে হেঁটে যাবেন সেটা তো বলতে যাবেন না, কয় ধাপে যাবেন, এরকমই। এই এই কথাগুলো বললে আমি হয়তো আরো বিস্তারিত বলতে পারতাম, কিন্তু আমি নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে পারি না বেশি, আমি বলার চেষ্টা করি, যদি প্র্যাকটিক্যালে করি তারপরেও আমি বলে যাই, মানে আপনাদের বোঝার সুবিধার্থে।
হ্যাঁ, ভাস্কর্য বিষয়ে ছোট আলোচনা করে ক্লাস শেষ করব। ভাস্কর্যটা কি? ভাস্কর্য শিল্প ত্রিমাত্রিক। আমি বলেছি সেইগুলো এখন একটু লিখিত আকারে দিচ্ছি, কারণ যেটা বলেছি মনে রাখতে পারবেন না। আমরা জানলেও অনেক সময় বলতে পারি না, বইয়ের ভাষায় বলতে পারি না, কারণ আমরা যখন কোশ্চেন গুলো অ্যান্সার করবো নিজের ভাষায় তো লিখলে হবে না, মাতৃভাষায় তো লিখলে হবে না, যে যেটা থাকবে কোশ্চেনে সেইভাবে লিখতে হবে। ত্রিমাত্রিক শিল্পকর্মকে ভাস্কর্য শিল্প বলে। এটিও জ্যামিতির মতো, দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ, এগুলো থাকবে, ঘনত্ব। ভাস্কর্যের মধ্যেও অনেক প্রকারভেদ আছে। যেমন যেটা হলো একটা ভাস্কর্য মূর্তি যেটা বলে, সেটাকে তিন পাশ দিয়ে দেখা যায়। নর্মালি দেখা যায় এটা একটা ভাস্কর্য, নর্মালি এটা বলি আমি এরকম, এটা একটা ভাস্কর্য। এটা আমি সম্পূর্ণ পাশ দেখতে পাচ্ছি কিন্তু নিচের পাশ দেখতে পাচ্ছি না, মানে এই যে পায়ের দিক থেকে এটাকে দেখতে পাচ্ছি, এই জন্য হলো ত্রিমাত্রিক। সবগুলো দেখতে পাচ্ছি কিন্তু নিচের তলটা দেখতে পাচ্ছি না, এই জন্য হলো ত্রিমাত্রিক। যাবে, মনে করেন আমি নিজে একটা ভাস্কর্য, আমার পায়ের তলা ওইখান থেকে তো ভিতরে দেখতে পাচ্ছেন না, এখান দিয়ে মাথার তালু দেখতে পাচ্ছেন, পায়ের তলা কি দেখতে পাচ্ছেন? এই জন্য একটা দিক দেখা যাচ্ছে না, এটা হলো ত্রিমাত্রিক, মানে তিন দিক থেকে দেখতে পাচ্ছেন কিন্তু একদিক দেখতে পাচ্ছেন না। তো ভাস্কর্যের মধ্যে দেখা যাচ্ছে যে পূর্ণাঙ্গ যে ভাস্কর্য সেটা আছে, এছাড়া আছে যে মোরাল চিত্র যেটা বলে, মোরাল। এরপর আছে হলো টেরাকোটা। এই ভাস্কর্যের মধ্যেই পড়ে, আমি এগুলো বিস্তারিত সামনের ক্লাসে বলবো। না, আজকে বলতে গেলে ওই যে সব 1 ঘন্টা ক্লাস 2 ঘন্টা লেগে যাবে। এই যে আপনারা কথা বলেন না, এই কারণে শেষ করতে পারি না। তো আপনারা যেগুলো বলেন সেগুলো ক্লাস শেষেও বলা যায়, কারণ এর আগেও কিন্তু আমি 45 মিনিটের জায়গায় 90 মিনিট আমি কথা বলছি, কিন্তু মূল ক্লাস কিন্তু 45 মিনিট বা 1 ঘন্টার। যখন আপনারা আসেন আমি বলেছি যে বলার দরকার নেই, আপনার ক্লাস শুরু হলে চলে আসবেন, কেন বলেছি? হ্যাঁ, এই জন্যে যেগুলো দরকার সেগুলো, মানে আপনারা অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন। এই যে মোরাল যেটা যেটা টাইলস কেটে কেটে যেসব যে শিল্পকর্ম করা, এই হয়তো দেখবেন এখানে হয়তো শেখ মুজিবুরের যে এটা আছে, ওইটা হলো মোরাল, টাইলস কেটে কেটে। টেরাকোটা হলো যেটা মাটি, দেখা যাচ্ছে একটা মাটির ফলক, আমি দেখা যাচ্ছে 1 ইঞ্চি পুরুত্ব নিলাম, হয়তো এদিকে 6 ইঞ্চি নিলাম, এইখানে আমি একটা চিত্র আঁকলাম, একটা ফুল আঁকলাম, আঁকার পরে এটা কেটে কেটে বের করতে হবে,
বিষয়বস্তু যা কিছু হোক না কেন, এরকম একটা পুরুত্বের উপরে মাটি কেটে কেটে বা পেস্ট করে যে শিল্পকর্ম করা হয় সেটাই টেরাকোটা। এটা শোকানো হয়, পোড়ানো হয়, তারপর দেখা যাচ্ছে টাইলসের মতো। হ্যাঁ, বিস্তারিত বলতে গেলে বললাম না, একটা বিষয় আলোচনা করতে গেলে আমার 5 মিনিট সময় লাগবে। এই যেগুলো আমি লিখে রাখছি, আগামী দিন এইখান থেকেই শুরু করব। নেক্সট উইকে হয়তো আমি প্র্যাকটিক্যাল দেখাবো, কিন্তু এই সাবজেক্ট নিয়ে যখন আমি আলোচনা করব এইখান থেকেই শুরু করব। মোরাল থাকলো, উড কাঠ থাকে, উড মানে কাঠ খোদাই করে যেটা উড কার্ভিং, স্টোন কার্ভিং। এখন আর কিন্তু প্রশ্ন করতেছেন আমাদের কি কাঠ কিনতে হবে, পাথর কিনতে হবে, কেউ প্রশ্ন করতেছেন আর। যখনই সেই রং মানে শাড়ি টাড়ি করতে হবে, পাঞ্জাবি করতে হবে, তখনই আমাদের কি কিনা লাগবে স্টোন কার্ভিং, মানে পাথর কেটে তো মূর্তি করা হয়। ওই যে প্রাগৈতিহাসিক যে শিল্পকর্ম কি করেছে তারা, হ্যাঁ, পাথর কেটে কেটে বা পাথরের দেয়ালে, তখন তো কাগজ ছিল না। এরকম কম্পেয়ার করতে হবে, যে বলেছিলাম যে তুলনা করতে শিখতে হবে, প্রশ্ন করতে হবে, নিজেকে উত্তর খুঁজে পাবেন। জানার ইচ্ছা মানে তখনই মিটবে যখন প্রশ্ন জাগবে আপনার মনের মধ্যে। তো আজকে এই পর্যন্ত। এরপরে টেকনিক যেটা করণ কৌশল এর মধ্যে কিন্তু বলছি। এরপর এইগুলো সম্পূর্ণ জানানো হয়ে গেলে এছাড়া প্রিন্ট মেকিং আছে। হ্যাঁ, প্রিন্ট মেকিং এর কাজ যেটা যেটা হলো কাঠে হলো আঁকতে হয়, সেটা হলো কাগজ রেখে এই যে যেটা দেখা যাচ্ছে আমি নকশা করলাম, হার্ডবোর্ড বা প্লাইউড বলে যেটা, প্লাইউডের পরে আঁকার পরে সেটা খোদাই করতে হয় এবং কালার দেওয়ার পরে কাগজে প্রিন্ট দিতে হয়, সেটা হলো প্রিন্ট মেকিং এর কাজ। এচিং এর কাজ আছে। ধীরে ধীরে সব বলবো, মনে থাকবে না, একসঙ্গে আমি অনেক কিছু বলে দেবো কিন্তু মনে রাখতে পারবেন না। এটাই। তো আজকে এই পর্যন্ত আর কি। শীট তৈরি করা আছে, স্যারের কাছে কথা বলে তারপর আমি জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ।